বাঁচাও আমাকে, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে নেহা, তুমি চিৎকার কেন করছো? তুমি তো নিজেই আমাকে এই রুমে ডেকে আনলে, আর এখন দরজা বন্ধ করে নিজের কাপড় চোপড় ছিঁড়ছো। আর কেন এভাবে চিৎকার করছো? প্লিজ, কেউ আমাকে বাঁচাও। নীল আমার সবকিছু শেষ করে দিল। কেউ নেই এখানে? প্লিজ, আমাকে বাঁচাও। এই বলে নেহা অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো। নেহার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়। নেহা যতক্ষণে বুঝতে পারলো বাড়ির সবাই এখানে চলে এসেছে, নেহা তখন দরজাটা খুলে দিয়ে কান্না করতে করতে তার বোনের পেছনে গিয়ে লুকালো। তারপর ন্যাকা কান্না করতে করতে তার বোনকে বলতে লাগলো, আপু, তোমার দেবরাজ আমার রুমের দরজা খোলা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। এই দেখো, আমার জামা কাপড় একদম ছিঁড়ে ফেলেছে। তোমরা যদি এই সময় না আসতে, তাহলে হয়তো আমার বড় সর্বনাশ হয়ে যেত। আরে এসব তুমি কি বলছো নীলা? তুমি তো নিজেই আমাকে বললে তোমার রুমের ফ্যানের লাইন নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিতে। আর এখন তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলছো? চুপ কর বিয়াদব। আমার বোন তোর নামে মিথ্যা কথা কেন বলবে? আমার বোন আগেই বলেছিল তোর চরিত্রের সমস্যা আছে, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। তোকে আমি আমার ভাইয়ের মতো বিশ্বাস করতাম, আর আজকে না তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। নীল, এসব আমি কি শুনছি? এই দিন দেখার জন্য তোকে আমি পেটে ধরেছিলাম। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর জন্য আমি নিজের মান ইজ্জত নষ্ট করতে চাই না। প্লিজ আম্মু, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। নেহা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সে আমাকে বলেছিল তার রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে, আমি যেন ওর রুমের ফ্যানটা ঠিক করে দিই। গরমে ওর খুব বেশি কষ্ট হচ্ছে, তাই আমি এখানে এসেছিলাম। কিন্তু এই কথা কাউকে বিশ্বাস করাতে পারলো না, কারণ নেহা অনেক জোরে জোরে ন্যাকা কান্না করছিল আর সবাইকে বলছিল নীল এই রুমে এসে তাকে জোর করে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আর বর্তমানে বাংলাদেশে এটা তো প্রচলন হয়ে গেছে, মেয়েরা যাই বলবে তাই সত্য, ছেলেরা কখনো সত্য কথা বলতেই পারে না। এদিকে নেহা ন্যাকা কান্না করেই চলেছে আর সবাইকে জোর করে এটা বোঝানোর চেষ্টা করছে নীল তার সঙ্গে অসভ্যতামি করেছে, জোর করে তার ইজ্জত হনন করার চেষ্টা করেছে। তোমরা কেউ ওর কথা বিশ্বাস করো না, ও একদম মিথ্যা কথা বলছে। আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি তার সঙ্গে প্রেম করতে রাজি হইনি বলে সে আমার সঙ্গে এরকমটা করেছে। ইনফ্যাক্ট আমি যখন ভার্সিটিতে যেতাম তখন সে আমাকে তার সঙ্গে বাইকে যেতে বলতো, যাতে সে কোনো রকমে আমার শরীরে স্পর্শ করতে পারে। কিন্তু আমি তার মতটা বুঝতে পেরে তার প্রস্তাবে রাজি হইনি। কিন্তু আজকে রুমের দরজা খোলা রেখে রুমে বসে বই পড়ছিলাম, আর তখনই নীল এখানে চলে আসে। বাড়ির সবার মধ্যে তখন একটা কানাঘুষা শুরু হয়ে গেল। আসলে এই বাড়িতে নীলকে তেমন কেউ একটা দেখতে পারে না। এতদিন তার আম্মু তাকে একটু দেখতে পারতো, কিন্তু এই ঘটনার পর তার আম্মু তাকে আর সহ্য করতে পারছে না। একে তো নীল অনার্স পাশ করা বেকার যুবক বাড়িতে বসে বসে খাচ্ছে, এটা কেউ সহ্য করতে পারছে না। নীলের আব্বু মারা গিয়েছে প্রায় 10 বছর হয়েছে। এরপর থেকে তার বড় ভাই এই পরিবারে দেখাশোনা করছে। যদিও নীলের আব্বুর অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন থেকে নিজের বাবা এই বাড়িতে এসেছে তখন থেকে এই পরিবার একটা না একটা সমস্যা লেগেই আছে। তিনি নীলকে একদমই সহ্য করতে পারেন না। তাছাড়া তিনি সবসময় ওনার স্বামী এই পরিবারের দায়িত্ব নিয়েছে, তাহলে নীল কেন কোনো কিছু করছে না? নীল বাবার ব্যবসার দেখাশোনা করতে চাইলে তার বড় ভাই আর ভাবির প্ররোচনায় পড়ে বলে নীলকে তিনি ব্যবসায় ঢুকতে দেবেন না। বাবা মারা যাওয়ার পর থেকে তিনি যেহেতু ব্যবসা দেখাশোনা করছেন তাই ব্যবসা তার, তাই নীল আর ব্যবসায় ঢুকতে চায়নি। সে নিজেকে কিছু একটা করতে চেয়েছিল। পড়াশোনা শেষ করে প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। তাই সে খুবই হতাশ, সারাদিন বসে থাকে আর ফেসবুকে নিউজ ফিডে চাকরির খোঁজ করে। কিন্তু চাকরি পাওয়া কি এতটাই সহজ? আজকেও সকালবেলা নিজের রুমে শুয়ে শুয়ে ফেসবুকে নিউজ ফিডে চাকরির জন্য খোঁজাখুঁজি করছিল। তখনই হঠাৎ নেহা তার রুমে যায় আর তারপরে বলতে থাকে, নীল, কিছু করছো নাকি? না, এই তো একটু মোবাইল টিপাটিপি করছিলাম। তুমি হঠাৎ আমার রুমে কিছু লাগবে নাকি? না, মানে আসলে আমার রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। মেকানিককে ফোন করেছিলাম, তিনি বলল আজ আসতে পারবে না, আসতে 2 দিন সময় লেগে যাবে। কিন্তু তুমি তো জানোই আমি ঠান্ডা আর গরম কোনোটাই একেবারেই সহ্য করতে পারি না। আর এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা আমার পক্ষে তো একেবারেই সম্ভব নয়।
তাই বলছিলাম কি, তুমি তো মোটামুটি ইলেকট্রনিক্সের কাজ জানো, আমার ফ্যানটা যদি একটু ঠিক করে দিতে তাহলে ভালো হতো। আরে এটা কি কেমন বড় কোনো কথা নাকি? চলো আমি ঠিক করে দিচ্ছি। তুমি আমাদের পাশে মেহমান, আর তোমার সেবা যত্ন করা তো আমাদের কর্তব্য। হ্যাঁ, আমি জানতাম তুমি আমার এই কাজটা করে দেবে, কখনোই আমার মুখের ওপর না বলতে পারবে না, তাই তো আমি তোমার কাছে চলে এলাম। চলো, ফ্যানটা ঠিক করে দেবে। এই কথা বলেই নেহা নীলকে নিজের রুমে নিয়ে চলে আসে। আর রুমে প্রবেশ করা মাত্রই নেহা রুমের দরজাটা বন্ধ করে দেয়। আর তারপর যা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। নীল সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করলেও কাউকে তার কথা বিশ্বাস করাতেই পারলো না। তার কারণ এই বাড়িতে একজন মানুষ ছিল যে তাকে বিশ্বাস করত। সেও এই ব্যাপারটা দেখার পর তাকে অবিশ্বাস করছে। তার ভাইয়া ভাবি তো তাকে সহ্যই করতে পারতো না, সেখানে তো বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। তখনই নীলের ভাবি কান্না করতে করতে নীলের ভাইয়াকে ফোন দেয় আর বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। নীলের ভাইয়া কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে মোটামুটি একটা মিটিং বসেছে। নীলকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের করতেই হবে। তখনই নীলের ভাইয়া নীলকে ড্রয়িং রুমে ডেকে নেয় আর বলতে থাকে, দেখ, তুই এতদিন যাই কিছু করেছিস সব কিছু সহ্য কর। আজকে তুই যেটা করেছিস এটা আমি কখনোই সহ্য করব না। আমার শালিকা আমার আপন বোনের মতো, আর তার সঙ্গে তুই এইরকম একটা কাজ করতে পারলি, এটা তোর থেকে কোনোদিনও আশা করিনি। যাই হোক, যা করেছিস সব ভালো করেছিস। এখন চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে চলে যা, আর কোনোদিনও এই বাড়িতে আসবি না। ভাইয়া প্লিজ, তুমি অন্তত বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি। চুপ কর, তোর এই কলঙ্কিত মুখে আমাকে আর ভাই বলে ডাকবি না। আমি তোর ভাই হই না, আমি তোর কেউই হই না। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে চলে যা, আর কখনো এই বাড়িতে ফিরে আসবি না। আমি ভুলে যাব আমার কোনো ভাই ছিল। নীল তখন আর কোনো কথা বলার সাহস পেল না। কান্না করতে করতে নিজের রুমে গিয়ে নিজের কয়েকটা জামা কাপড় আর নিজের সম্বল বলতে সার্টিফিকেটগুলো গুছিয়ে নিল। লাগেজটা নিয়ে রুম থেকে বের হতে যাবে তখনই নেহা তার আপুকে দেখিয়ে বলতে থাকে, আপু, ওই দেখো দেখো, কত বড় লাগেজ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, মনে হয় বাড়ি থেকে সোনা দানা সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। কথাগুলো নীলের কান পর্যন্ত পৌঁছে গেল, কারণ নেহা এই কথাগুলো নীলকে শুনিয়ে শুনিয়ে বলছিল। কথাগুলো শোনা মাত্রই নিজের দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। নীল নিজেকে আর কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারছিল না। কাছের মানুষগুলো তাকে এইভাবে কষ্ট দেবে এটা তার কোনোদিন কল্পনাতেও ছিল না। সে তখন তার ভাবিকে বলতে লাগলো, দেখো ভাবি, তোমাদের বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি তো বেকার ছেলে। তবে আমার মাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি তো বেকার, আমার মাকে কামাই করে খাওয়াতে পারবো না। যদি কোনো দিন পয়সার মুখ দেখতে পারি তাহলে অবশ্যই আমার মাকেও আমি আমার সঙ্গে নিয়ে যাব। যে কয়দিন তোমাদের সঙ্গে আছে প্লিজ আমার মাকে কষ্ট দিও না। এই শোন, তোর এত নীতি কথা শোনার কোনো সময় আমার নেই। তোর লাগেজটা আমাকে দে, আমি চেক করব। আমার মনে হয় তুই এখান থেকে টাকা পয়সা সোনা গয়না চুরি করে নিয়ে যাচ্ছিস, তোকে কোনো বিশ্বাস নেই। এই বলে রিয়া নীলের হাত থেকে লাগেজটা নেয় এবং সেটা চেক করতে থাকে। নীল তখন চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। তার কিছু করার নেই। নীলা সবকিছু উল্টেপাল্টে দেখলো, কোনো কিছুই পেল না। তখন মুখটা কালো করে সেখান থেকে চলে গেল। নীল তখন আবারও সবকিছু গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই পিছন থেকে তার মা আসে। তারপর তারা হাতে নিজের হাত থেকে সোনার দুইটা বালা খুলে দিয়ে বলে, তুই আমার সন্তান, তোকে আমি বিশ্বাস করি। তুই কোনোদিন খারাপ কাজ করতেই পারিস না। তবুও তোর নিজেকে প্রমাণ করার জন্য এই বাড়ি থেকে চলে যেতেই হবে। এই নে, এগুলো তোর বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন। যদি পারিস এগুলো দিয়ে নিজের জীবনটাকে বদলে তারপর ফিরে আসিস, আমি তোর অপেক্ষায় থাকবো। ঠিক আছে আম্মু, আমিও একদিন সবাইকে দেখিয়ে দেব আমিও কিছু করতে পারি। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এই বলে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে নীল বাসা থেকে বের হয়ে গেল। কিন্তু কোথায় যাবে কোথায় থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে তার অনেক বন্ধু বান্ধবকে ফোন করলো। 2টা রাত তাদের বাড়িতে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু কেউ তাকে থাকতে দিতে রাজি হলো না। তাই সে হতাশ মনে রাস্তার পাশে বসে রইল। দেখতে দেখতে রাত 2টার কাছাকাছি বেজে গেল। তার চোখে ঘুম আসছে না। যে ছেলেটা ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছে, খাট পালং ছাড়া কখনো ঘুমায়নি, সেই ছেলেটা এখনো রাস্তায় ঘুমাবে কি করে? ঠিক তখনই তার চোখে পড়লো একটা মাঝবয়সী লোক একটা বৃক্ষের সাথে দৌড়ে পালানোর
চেষ্টা করছে নীল, তখনই ওই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার দাঁড়ানোর সময় নেই, পেছনে গুন্ডারা তাড়া করেছে। আমার লেগেছে 20 কোটি টাকা আছে, ওরা আমাকে ধরে ফেলে আমার টাকাগুলো ছিনতাই করে নিয়ে যাবে। আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি বিষয়টা কি করতে পারি। আপনি প্লিজ চিন্তা করবেন না, আপনি এখানে দাঁড়ান। এই বলে নীল লোকটাকে একটু শান্ত করার চেষ্টা করে। ততক্ষণে গুন্ডাগুলো তাদের কাছাকাছি চলে এসেছে। লোকটা নিজেকে আর কোনোভাবেই স্থির রাখতে পারছে না। এতগুলো টাকা এখনই যদি হাতছাড়া হয়ে যায় তাহলে সে কি করবে? একদমই পথে বসে যাওয়ার মতো অবস্থা হবে। লোকটা একদম কান্না করে দিবে এমন একটা অবস্থা। তখনই নীল ছেলেগুলিকে উদ্দেশ্য করে বলতে থাকে। ওই কিরে, এই বাবার বয়সী লোকটার থেকে টাকা ছিনতাই করতে তোদের লজ্জা করছে না? এই চুপচাপ এখান থেকে সরে যা, আমাদের পথে বাধা হয়ে দাঁড়াস না, তাহলে কিন্তু তোকে তোর নিজের জীবনটা দিয়ে দিতে হবে। দেখ, জীবনটা 2 দিনের দিয়ে দিতে হলে দিয়ে দিব, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোরা যেটা করছিস এটা কিন্তু বড্ড অন্যায়। এটা আমি আমার চোখের সামনে কখনোই হতে দেব না। দেখ, তোকে শেষবারের মতো বলছি, আমাদের পথ থেকে সরে দাঁড়া, তা না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। তাই বুঝি, আমাকে মেরে ফেলবি? মেরে ফেল, এমনিতেও আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, মরে গিয়েও যদি একটু শান্তি পাই। এই বলে নীল তখনই পাশে থাকা একটা বাঁশের খুঁটি নিয়ে ছেলেগুলোর সঙ্গে মারপিট করতে শুরু করে। নীল একাই এই 4টা ছেলেকে একদম দফারফা করে দেয়। নীলের মার খেয়ে ছেলেগুলো কোনো রকম নিজের জীবন নিয়ে ছুটে পালায়। তখনই বয়স্ক লোকটা নীলের কাছে আসে। তিনি নীলের কাছে এসে দেখে নীলের একটা হাতের কিছুটা অংশ কেটে গেছে। ছেলেগুলোর হাতে ছুরি ছিল, সেই ছুরির আঘাতে এভাবে কেটে গেছে। তখন লোকটা পকেট থেকে একটা রুমাল বের করে নীলের হাতটা বেঁধে দিল আর তারপর নীলকে বলতে লাগলো। বাবা, কে তুমি? আমার এত বড় উপকার করলে। আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আঙ্কেল, এত চিন্তিত হওয়ার কিছুই নেই। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। নিজের থাকার মতো জায়গাটুকু ছিল, সেটুকু হারিয়ে ফেলেছি। এখন আমার বাঁচা মরা নিয়ে আমি এত চিন্তা করি না। আরে বাবা, এভাবে বললে হয় নাকি? তুমি আজ আমার অনেক বড় উপকার করেছো। বলো, তুমি প্রতিদানে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে ফিরিয়ে দেব না। জানো বাবা, আমার কোনো সন্তান নেই। তুমি চাইলে আমার বাড়িতে আমার সন্তানের পরিচয় হয়ে থাকতে পারো। আমি তোমাকে সারা জীবন আমার সন্তানের মতো আগলে রাখবো। না আঙ্কেল, সেসবের প্রয়োজন নেই। বাবাকে হারিয়ে ফেলেছি অনেক দিন হলো। আজ একটা চাকরি নেই বলে ভাই ভাবেই মৃত্যু অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। পড়াশোনা শেষ করেছি 4 বছর হলো, এখন একটা চাকরি পাইনি। যদি একটা চাকরি পেতাম তাহলেই আবার হয়ে যেত। তাহলে বাবা, আর কোনো কথা নেই, তুমি আমার সঙ্গে চলো। কাল থেকেই তুমি আমার কোম্পানিতে চাকরি করবে। কথাটা শুনে নীলের খুশিতে মনটা নিচে উঠল। ছোট্ট একটা উপকার করিয়ে সে চাকরি পেতে চলেছে, এটা তো অনেক খুশির খবর। এর চাইতে খুশির খবর আর কিছুই হতে পারে না। নীল তখন আমজাদ সাহেবকে জড়িয়ে ধরে বলতে লাগলো সে কি সত্যিই চাকরি পাবে। আমজাদ সাহেব তখন তাকে আশ্বস্ত করে বললেন তিনি সত্যি নীলকে একটা চাকরি দেবেন, তবে যে সেই চাকরি নয়, ওনার অফিসের সেকেন্ড এমডি হিসেবে নীলকে তিনি জয়েন করাবেন। কিন্তু নীল সেটা মেনে নিতে রাজি নয়, কারণ জানা নেই চেনা নেই এমন মানুষের সমস্ত কিছু নিজের বাড়িতে নিয়ে নেওয়াটা এটা খুব একটা ভালো নয়। তাই নীল বলে সে সেকেন্ড এমডি হিসেবে কখনোই জয়েন হবে না, সর্বোচ্চ ম্যানেজার হিসেবে জয়েন করতে পারে। আমি তো সাহেব তখন নীলকে সেই পোস্টের জন্য সিলেক্ট করবেন। এ কথা বলেই তিনি নীলকে নিয়ে বাসে চলে আসেন। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই মধ্যবয়স্ক একজন মহিলা এসে সেই দরজা খুলে দেয়। আমজাদ সাহেব তখন মহিলাকে উদ্দেশ্য করে বলে, দেখো, তোমার তো কোনো ছেলে সন্তান নেই, আজ তোমার জন্য একটা ছেলে নিয়ে এলাম, দেখো পছন্দ হয় কিনা। ইয়ার কি মারার আর জায়গা পেলে না? এত রাত হলো কেন বাড়িতে আসতে? জানো, তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। তোমার নাম্বারে ফোন দিয়েছিলাম কিন্তু ফোন সুইচ অফ বলছিল। কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার সঙ্গে ইয়ার কি কেন করব? একদম সত্য কথা বলছি। তোমার জন্য একটা নতুন ছেলে নিয়ে এসেছি। এখন আগে ভিতরে যেতে দাও, তারপর তোমাকে সব কিছু খুলে বলছি। আগে বিশ্রাম তো নিতে দাও।
এই কথা বলে আমজাদ সাহেব নীলকে নিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লেন। বিশাল বড় একটা বাড়ি। এই সারা বাড়িতে দুজন মাত্র মানুষ থাকে, আমজাদ সাহেব আর ওনার স্ত্রী। আমজাদ সাহেব সারাদিন অফিস করেন, ওনার স্ত্রী সারাদিন বাড়িতে একাই থাকেন। এই বয়সে বিশ্রাম নেওয়ার বদলে সংসারের সমস্ত কাজ তিনি নিজ হাতে করেন। একটা মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ে কানাডা প্রবাসী, স্বামী সন্তানই ওখানেই থাকে। আর এদিকে আমজাদ সাহেব সারাদিন অফিস করে সন্ধ্যার পর বাসায় ফিরে এসে স্ত্রীকে সময় দেন। নীল বাসায় প্রবেশ করা মাত্রই বাসাটা চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখলো। ততক্ষণে আমজাদ সাহেবের স্ত্রী আমজাদ সাহেব আর নিজের জন্য খাবার গরম করে নিয়ে এসেছে। আমজাদ সাহেবের নীলকে নিজের পাশে চেয়ারে বসিয়ে খাবার খেতে বললেন। নীল তখন কোনো কথা না বলে আমজাদ সাহেবের পাশে বসে গেল এবং পেটে প্রচন্ড ক্ষুধা দেখায় খাবার খেয়ে নিল। আমজাদ সাহেবের স্ত্রী খুব ভালো রান্না করতে পারেন। নীল অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেলো। নীল খাবারটা এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে খাবার খায় না। নীলকে এভাবে খাবার খেতে দেখে আমজাদ সাহেব বললেন, বাবা আস্তে আস্তে খাও, খাবার গলায় আটকে যাবে তো। ওনার কথা নীল অনেকটা লজ্জা পেয়ে গেল। আসলে নীলের পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, কি খাবে না খাবে তার কোনো নিশ্চয়তা ছিল না, তাই সে খুব তাড়াহুড়ো করে খাচ্ছিল। আমজাদ সাহেবের কথা নীল বাস্তবে ফিরে এসে ধীরে সুস্থে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে আমজাদ সাহেব নীলকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। ততক্ষণে আমজাদ সাহেবের স্ত্রীও সবকিছু গুছিয়ে রেখে ড্রয়িং রুমে এসে বসেন। আর তারপর তিনি আমজাদ সাহেবকে বলেন কি হয়েছে সেটা খুলে বলার জন্য। আমজাদ সাহেব তখন ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে ওনার গায়ে একদম কাঁটা দিয়ে ওঠার মতো অবস্থা। এসব তুমি কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই শহরে থাকি এতদিন হয়ে গেল, কিন্তু এর মধ্যে কোনো দিনও এরকম কিছু হলো না, আর আজ তোমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। একদমই তাই। আর এই ছেলেটা যদি সময় মতো এসে আমাকে না বাঁচাতো, তাহলে না জানি আজ কি হয়ে যেত। টাকাগুলো যেত, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য এসেছিল। সেই জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আজ আমার স্বামী জীবন্ত বাড়িতে ফিরে আসতে পেরেছে। তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটা বুঝতেই পারছি না। আন্টি, কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই। আজ যদি ওনার জায়গায় আমার নিজের বাবা থাকতো, তাহলে হয়তো আমি এটাই করতাম। আমি আমার দায়িত্ব থেকে এইটুকু করেছি, এখানে কৃতজ্ঞতা প্রকাশের কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে আমজাদ সাহেব ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকেন, হ্যাঁ, নীল একদম ঠিক কথাই বলেছে। কারণ তিনি নীলকে নিজের ছেলে পরিচয় দিতে চান। আর ছেলে যদি বাবাকে বিপদে পড়তে দেখতো, তাহলে তো যেভাবেই হোক উদ্ধার করতো। নীলই সেই কাজটাই করেছে। তাহলে কৃতজ্ঞতা জানানোর কি আছে? ছেলেকে কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় না। তারপর তিনি স্ত্রীকে রুমে চলে যেতে বলেন। আর তারপর নীলকে নিয়ে ওনার রুমের পাশেই একটা রুমে চলে যান। আর তারপর নীলকে ওখানেই শুয়ে যেতে বলেন। নীল রুমে প্রবেশ করে রুমটা ভালো করে দেখে নিল। বেশ পরিপাটি, সাজানো গোছানো। বাইরের রুমগুলো তো দেখতে যেমন সাজানো গোছানো ছিল, ঠিক তেমনই ভিতরের রুমগুলোও সাজানো গোছানো। খুব রুচিশীল মানুষ বলা যায়। আসলে বড় লোকদের সব বড় লোকের ব্যাপার স্যাপার। একটা সময় নীলের বাড়িও ঠিক এরকমই ছিল। তার বাবা যখন বেঁচে ছিল, তার বাবা খুব শৌখিন মানুষ ছিল। নিজের বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখার প্রচেষ্টা সবসময়ই করত। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারে একটা দুঃসময় চলে আসে। যদিও তার ভাইয়া ব্যবসাটা দেখাশোনা করছে, কিন্তু সেটা পরিবারের জন্য নয়, নিজের স্বার্থ গোছাচ্ছে। ব্যবসা থেকে যা ইনকাম আসে তার 90% তিনি নিজের পকেটে ঢুকিয়ে রাখেন, আর 10% ব্যয় করেন শুধুমাত্র পরিবারের জন্য। নীল এবং নীলের আম্মু এই ব্যাপারে কখনোই কোনো কিছু বলে না, কারণ সে ব্যবসা গুছিয়ে পরিবারটাকে দেখছে, এটাই সবচাইতে বড় কথা। তার কাছে কখনো কোনো কিছু জিজ্ঞাসা করলেও সে আরও 5টা কথা শুনিয়ে দিত। সে এই ব্যবসাটার দেখাশোনা করছে, পরিবার চালাচ্ছে, এটাই কি বড় কথা নয়? তাহলে তার কাছে কেন টাকার হিসাব দেওয়া হবে? এই কথা শোনার পর থেকে নীল এবং নীলের আম্মু কেউই নীলের ভাইয়ার কাছে টাকার হিসাব কিংবা ব্যবসার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতো না। সে নিজের মতো করে সবকিছু পরিচালনা করত। নিজের বউয়ের জন্য প্রতি মাসেই নতুন নতুন গয়না কিনে আনতো, কিন্তু মায়ের জন্য কখনো একটা শাড়ি কিনে আনার টাকাও তার কাছে থাকতো না। যদিও এই ব্যাপারে তার মায়ের কোনো অভিযোগ ছিল না, কারণ অভিযোগ করবেন কার কাছে? ছেলে যখন মায়ের কথা শুনে না, তখন ছেলের কাছে কোন ব্যাপারে অভিযোগ করা তো বিলাসিতা মাত্র। এভাবেই যা ছিল দিনগুলো। কিন্তু তারপরেও কোনো অভিযোগ করা না পড়েও এত বড় একটা ঝড় বয়ে গেল। নীল এই কথাগুলোই মনে মনে ভাবছিল। তখনই নীল শুনতে পাই, কি ব্যাপার বাবা,
তুমি এখনো ঘুমাওনি? রুমের লাইট এখনো জ্বলছে যে? হ্যাঁ আঙ্কেল, এই তো ঘুমিয়ে যাচ্ছি। আপনি আবার কেন উঠে আসতে গেলেন? তখন তিনি বলতে থাকেন তিনি পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয়েছিলেন। আর তখনই নীলের রুমের লাইট দেখতে পান। তাই তিনি নীল ঘুমিয়েছে কিনা সেটাই দেখতে আসেন। আর এসে তিনি দেখতে পান নীল এখনো ঘুমোয়নি। নীল তখন ওনাকে চলে যাওয়ার জন্য বলে এবং বলে কিছুক্ষণের মধ্যে এসে ঘুমিয়ে যাবে। অতঃপর তিনি চলে যান। নীল রুমের লাইট অফ করে দরজাটা আটকে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টার দিকে আমজাদ সাহেবের স্ত্রীর ডাকে নীলের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই নীল ফ্রেশ হয়ে নিল। ব্যাগে থাকা তার জামা কাপড়ের মধ্যে থেকে একটা শার্ট আর একটা প্যান্ট পরে নিল। ততক্ষণে আমজাদ সাহেবও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে চলে এসেছেন। তিনি নীলকে নাস্তা করবার জন্য ডাকতে লাগলেন। নীল কিছুক্ষণের মধ্যেই নাস্তা টেবিলে চলে আসে। তারপর তিনজনে মিলে একসঙ্গে নাস্তা করে নেয়। তারপর আমজাদ সাহেব ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকেন উনি আজ নীলকে নিয়ে অফিসে যাবেন। এই কথা শুনে আমজাদ সাহেবের স্ত্রী অনেকটাই খুশি হন আর নীলকে বলেন, বাবা, তোমার জন্য অনেক দোয়া আর আশীর্বাদ রইল। আমাদের কোনো ছেলে সন্তান নেই। যদি মেয়েটা জন্ম হওয়ার পর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল আমি যদি দ্বিতীয়বার মা হওয়ার চেষ্টা করি তাহলে আমার মরে যাওয়ার আশটা অনেক বেশি। তাই তোমার আঙ্কেল আর কোনো রিস্ক নিতে চায়নি, কিন্তু আল্লাহ চাইলেও তো সবই সম্ভব। তিনি চেয়েছেন বলেই তো আজ তুমি আমার ঘরে এসেছো। আমি চাই আজ থেকে তুমি আমাকে মা আর আমার স্বামীকে বাবা বলে ডাকো। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তুমি আমাদেরকে বাবা মা বলে ডাকলে আমাদের আত্মা শান্তি পাবে। ঠিক আছে, আপনারা খুশি হলে আমি তাই করব। এই বলে নীল তাদের দুজনকে সালাম করে নিল। আর তারপর আমজাদ সাহেব নীলকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে রওনা দিতে যাবে তখনই নীল আমজাদ সাহেবকে বলতে থাকে ড্রাইভার যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজেই ড্রাইভ করতে জানে। তাই আমজাদ সাহেব ড্রাইভারকে গাড়ি থেকে নেমে যেতে বলে আর নীল গাড়ি ড্রাইভ করে অফিসে এসে পৌঁছায়। অফিসে এসে পৌঁছানো মাত্রই সবাই যেন ভূত দেখার মতো অবাক হয়ে আমজাদ সাহেব আর নিজের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছে না। আমজাদ সাহেব নীলকে নিয়ে সোজা নিজের কেবিনে চলে আসলেন। তিনি নিজের চেয়ারে গিয়ে বসলেন আর নীল ওনার সামনে চেয়ারে বসতে বললেন। নীল চেয়ারে বসা মাত্রই আমজাদ সাহেব কাকে যেন একটা ফোন করলেন আর নিজের কেবিনে আসতে বললেন। কিছুক্ষণের মধ্যেই আমজাদ সাহেবের কেবিনে একটা মেয়ে প্রবেশ করে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার, আপনি আমায় ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে একটা জরুরি প্রয়োজনে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছ ছেলেটা, ও আজ থেকে আমাদের কোম্পানির ম্যানেজার হিসেবে জয়েন করবে এবং ওকে সব কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাকে দিলাম। আশা করি তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করবে। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু খুব ভালোভাবেই ওনাকে বুঝিয়ে দিব। নীল, তুমি ওর সাথে যাও এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে বাবা, ঠিক আছে। এই বলে নীল মেয়েটার সঙ্গে উঠে যেতে লাগলো। মেয়েটা তাকে নিয়ে আমজাদ সাহেবের পাশের কেবিনেই আসলেন। তারপর চেয়ারটা দেখে বসতে বললেন। মেয়েটা তখনই নীলকে প্রশ্ন করে, যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি যে স্যারকে বাবা বললেন, আমরা তো জানি স্যারের কোনো ছেলে সন্তান নেই। এই ব্যাপার আসলে আমি ওনার নিজের ছেলে নই। গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরেই উনি আমাকে নিজের পুত্র হিসেবে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। ও, বুঝতে পেরেছি। চলুন আমার সঙ্গে, আমি আপনাকে পুরো অফিসটা একবার ঘুরিয়ে দেখাই, তারপর না হয় আপনার কাজ বুঝিয়ে দিব। এই বলে তিশা নীলকে নিয়ে কেবিন থেকে বের হলো আর পুরো অফিসটা ঘুরিয়ে দেখলো। অফিসের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আর তারপর এই নীলকে নিয়ে আবারও তার কেবিনে চলে আসলো আর নীলের সমস্ত কাজ বুঝিয়ে দিল। এরপর নীলের দিনগুলো ভালোই চলতে লাগলো, কিন্তু দুর্যোগ চলে আসলো তার ভাইয়ার জীবনে। নীল যেদিন চলে গেল সেদিনে হঠাৎ করেই রাত 12টা বাজে ফোন আসলো তাদের কোম্পানিতে আগুন লেগেছে। কথাটা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কেউ এই কথাটা বিশ্বাসই করতে পারছে না। যেখানে আগুনের কোনো ছিটেফোঁটা নেই সেখানে আগুন লাগতে পারে কি করে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কেউ ভাবতে পারছে না হঠাৎ করে এরকমটা হতে পারে কি করে।
নীলের ভাই মাঝরাতেই গাড়ি নিয়ে বাসা থেকে বের হন আর দৌড়ে ফ্যাক্টরির সামনে চলে যান। ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে। তিনি দেখতে থাকেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তিনি আর কিছুই ভাবতে পারছিলেন না। মুহূর্তের মধ্যেই ওখানে লুটিয়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে হসপিটালে আবিষ্কার করলেন। তার স্ত্রী আর তার মা তার পাশে বসে আছে। তার মা অনবরত কান্না করেই চলেছে, কিন্তু স্ত্রীর মুখে কোনো চিন্তার ছাপটুকু পর্যন্ত নেই। জ্ঞান ফিরতেই সেটা শুভর স্ত্রী লক্ষ্য করে আর শুভকে বলে, তোমার শরীর এখন কেমন আছে? ফ্যাক্টরি পুড়ে যাচ্ছে তো যাচ্ছে, তোমাকে ওখানে কেন যেতে হবে? এইগুলো তুমি কি বলছো? আমার আর আমার বাবার এতদিন পরিশ্রমের ফল এইভাবে পুড়ে গেল। তোমরা কি একটুও কষ্ট লাগছে না? আমি কি নিয়ে থাকবো? আমার তো সবকিছুই শেষ হয়ে গেল। কেন আর 5টা ছেলে যেভাবে অন্যের চাকরি করে তুমিও সেভাবে চাকরি করবে? এত হাই হতাশ করার কি আছে? আচ্ছা শোনো, আমার বাবা ফোন করেছিল, আমাকে একটু বাড়িতে যেতে হবে। আমার বাবার শরীরটা অনেক খারাপ, তাই কিছুদিন ওখানেই থাকবো। এই বলে রিয়া সেখান থেকে কারোর কোনো উত্তরের অপেক্ষা না করেই হসপিটাল থেকে বের হয়ে চলে গেল। এদিকে শুভ নিজের স্ত্রী চলে যাওয়া দেখছিল, কোনো কিছুই বলতে পারছিল না। এই অবস্থায় তার স্ত্রী কি করে পারলো তাকে ফেলে রেখে চলে যেতে, এটাই মনে মনে ভাবছিল। তখনই তার মা তার পাশে এসে বসে তার মাথায় হাত রেখে বলতে থাকে, বাবা তুই কোনো চিন্তা করিস না, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দেবে। আগে তুই সুস্থ হ। না, আমাদের তো সবকিছুই শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? যা হয় দেখা যাবে, এত চিন্তার কিছু নেই। তুই আগে সুস্থ হ, তুই বেঁচে থাকলে সব কিছুই ফিরে আসবে। এত টেনশন করিস না, আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করবে। এই কথা বলে তিনি ছেলের মা তার পাশে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। এদিকে শুভ চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার বিজনেস সবকিছুই শেষ হয়ে গেল। এখন সে কিভাবে কি করবে? আর এদিকে তার স্ত্রী তাকে এমন অবস্থায় ফেলে রেখে চলে গেল। অপরদিকে নেহা ভার্সিটিতে পড়াশোনা করে। ভার্সিটি বন্ধ ছিল, তাই কিছুদিনের জন্য বোনের বাড়িতে বেড়াতে গেছিল। আর সেখানে গিয়ে এই অঘটন ঘটালো। ভার্সিটি খোলা হয়ে যাওয়ায় নেহা নিজের বাড়িতে ফিরে আসে আর ভার্সিটিতে যাওয়া আসা শুরু করে। সেদিন সকালবেলা ভার্সিটিতে যাচ্ছিল, তখনই হঠাৎ পিছন থেকে সিনিয়র ক্লাসের একটা ছেলে তাকে ডেকে পাঠায়। নেহা ছেলেটার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ছেলেটা নেহার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, তোর এত দেমাগ কিসের? তোকে আমি সেই কখন থেকেই ডাকছি, তুই আমার কথার পাত্তা না দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস। নিজেকে কি ঐশ্বরিয়া রায় মনে করিস নাকি? ঐশ্বরিয়া রায়ের কাছে আমি কি কোনো দিক থেকে কম নাকি? দেখ, আমাকে একদম দেমাগ দেখাবি না। দেমাগ দেখানো আমি একদম পছন্দ করি না। শোন, তোকে যেটা বলার জন্য ডেকেছি, আজ আমার সঙ্গে পার্টিতে যাবি নাইট ক্লাবে। কথাটা শুনেই নেহা কপাল কুঁচকে ছেলেটার দিকে তাকালো। সিনিয়র ক্লাসের একটা ছেলে, যেখানে নম্র ভদ্র আচরণ করার কথা জুনিয়রদের সাথে, সেখানে কিনা জুনিয়র ক্লাসের একটা মেয়েকে নিজের সঙ্গে নাইট ক্লাবে যাওয়ার প্রস্তুতি দিচ্ছে। এই কথা শুনে নেহার আগে খটখট করতে থাকে। ছেলেটাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সোজা প্রিন্সিপালের কেবিনে চলে গেল। আর তারপর ছেলেটার নামে প্রিন্সিপালের কাছে বিচার দিল। কিন্তু নেহা গুণা করেও জানতো না প্রিন্সিপালের কাছে এই ছেলেটার নামে বিচার দেওয়ায় তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। নেহা প্রিন্সিপালের কেবিনে ছেলেটার নামে বিচার দিয়ে আসা মাত্রই প্রিন্সিপাল স্যার ওই ছেলেটাকে ডেকে পাঠায়। আর ওই ছেলেটা জানতে পারে নেহা তার নামে বিচার দিয়েছে। ছেলেটা ভার্সিটির সিনিয়র, 4 বছর ধরে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, এখনো পরীক্ষায় পাশ করতে পারে না। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, আধিপত্য দেখানোই যেন তার একমাত্র নেশা। পড়াশোনা করা সেরকম কোনো ব্যাপার না, আধিপত্য দেখাতেই ভার্সিটিতে আসে। প্রতিদিন ভার্সিটিতে কেউ নতুন নতুন মেয়ে নিয়ে নাইট ক্লাবে যাওয়া, তাদের নিয়ে মজ মাস্তি করা, সারা রাত আমোদ ফুর্তি করে সকালবেলা মেয়েটাকে রেপ করা, এটাই তার নিত্যদিনের কাজ। তার এই অপমান সহ্য করতে না পেরে কোনো কোনো মেয়ে তো আত্মহত্যা করে, আর কোনো কোনো মেয়ে এগুলোকে মেনে নিয়ে জীবনটাকে এনজয় করে। সবাই তো আর নিজের জীবনটাকে বিপন্ন করে দিতে চায় না, কেউ কেউ তো বেঁচে থাকতেও চায়। এমনও ঘটনা হয়েছে, এই ছেলেটা কোনো মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে, তারপর মেয়েটা প্রেগনেন্ট হয়েছে। মেয়েটা ছেলেটার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে তাকে একটু স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু ছেলেটা সবকিছু তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে। অবশেষে মেয়েটার সন্তান পেটে নিয়েও আত্মহত্যা করেছে। নেহা ভার্সিটি ছুটি হওয়ার পর ক্লাসরুম থেকে বের হবে, তখনই রাজ নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা রাজকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। তখনই ছেলেটা পিছন থেকে নেহার হাত ধরে ফেলে আর একটা হাঁচকা টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার নামে প্রিন্সিপালের কাছে বিচার দিয়েছিস? জানিস আমি তোর কি করতে পারি? এত কিছু জানার কোনো সময় আমার হাতে নেই, আমার হাতটা ছাড়ো।
যদি না ছাড়ি কি করবি তুই? এত কিছু জানার কোনো সময় আমার হাতে নেই, আমার হাতটা ছাড়। তোকে যেইভাবে সোজা করা যায় সেই ব্যবস্থাই আমি করব। প্রয়োজন হলে তোর নামে মামলা করব, জেলের ভাত খাইয়ে ছাড়বো। তুই কি আমাকে আর 5টা মেয়ের মতো মনে করেছিস নাকি? আমি এতই সস্তা? ওমা, তাই নাকি? তুই কি হীরের টুকরোর মতো দামি নাকি? এই কথা বলে রাজ আর তার বন্ধুরা সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। নেহা এই বিষয়টা একদমই সহ্য করতে পারলো না, মুখটাকে ভেঙে দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রাজ এটা একদমই সহ্য করতে পারলো না, তাকে ইগনোর করা, তাকে অবহেলা করা এত বড় দুঃসাহস। এই অবস্থা দেখে রাজের বন্ধুরা তাকে উস্কানি দিতে থাকে। আর বন্ধুদের উস্কানি শুনে রাজ মনে মনে ঠিক করে নেহাকে আজকেই শায়েস্তা করবে। রাজ তার বন্ধুদেরকে নিয়ে নেহার বাসায় খোঁজ লাগায় এবং কিছুক্ষণের মধ্যেই নেহার বাড়ির ঠিকানা খুঁজে নেয়। রাত 12টা বাজে, নেহা নিজের রুমে ঘুমাচ্ছে। তখনই হঠাৎ কেউ একজন নেহার রুমের ব্যালকনিতে বারান্দায় চলে আসে। নেহা সেটা টের পেয়ে বিছানা থেকে উঠে বসে আর বলতে থাকে। কে ওখানে? ততক্ষণে রাজ রুমের ভিতরে চলে এসেছে। রাজ নেহার কাছাকাছি এসে নেহার মুখটা চেপে ধরে বলতে থাকে। তোকে বলেছিলাম আমার সঙ্গে নাইট ক্লাবে যাওয়ার জন্য, তাহলে যা হওয়ার সেখানেই হয়ে যেত, মানুষ কোনো কিছু টেরই পেত না। তবে এখন আমি তোর বাসায় চলে এসেছি, যা করার তোর বাসাতেই করব। তারপর তুই কি করিস সেটাই আমার দেখে নেওয়ার আছে। অসভ্য ইতর, লাফাঙ্গারের বাচ্চা! তোর এত বড় সাহস, তুই আমার বেডরুম পর্যন্ত চলে এসেছিস? চুপচাপ এক্ষুনি এখান থেকে বের হয়ে চলে যা বলছি, তা না হলে কিন্তু আমি সত্যি বলছি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তোর সেই অবস্থাটা থাকলে তো তুই আমাকে জেলের ভাত খাওয়াবি, আমি তো তোকে সেই সুযোগটাই দেবো না। কথাটা বলেই রাজ নেহাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে তারপর সেও লাফ দিয়ে নেহার উপরে শুয়ে পড়ে। নেহা মুখ খুলে চিৎকার করতে যাবে, তখনই রাজ তার মুখটা চেপে ধরে বলতে থাকে। চুপ, একদম চুপ। ভুলে যাস না তুই কিন্তু একটা মেয়ে। এখানে যদি কোনো কিছু হয় আর সেটা যদি জানাজানি হয় তাহলে মানিজ্জত তোর যাবে, আমার কিন্তু ঠুটিও কেউ ধরতে পারবে না। নেহা কান্না করতে থাকে আর তার কাছে ক্ষমা চাইতে থাকে, বারবার তাকে ছেড়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। রাজ ছেলেটাই এরকম, যখন কোনো মেয়ের নেশা তাকে পেয়ে বসে সে ওই মেয়েটাকে এত সহজে ছেড়ে দেয় না। সেখানে নেহা তো তাকে অপমান পর্যন্ত করেছে, তাহলে সে নেহাকে ছেড়ে দিবে কিভাবে? সে কোনোভাবেই নেহাকে ছাড়বে না। নেহার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে থাকে, নেহা যদি আর একটুও কথা বলে তাহলে সে নেহার সঙ্গে যে কাজকর্ম করছে সেগুলো ভিডিও ফুটেজে তৈরি করে ফেসবুকে ছেড়ে দেবে। নেহা তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। রাজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু একটা পুরুষ মানুষের শক্তির কাছে পেরে ওঠা কি এতটাই সহজ? তার উপর সে যদি হয় প্লে বয় টাইপের, তাহলে তো কথাই নেই। রাজ নেহার শরীরের হিংস্র হাতের ন্যায় থাবা বসাতে লাগলো। নেহা সহ্য করতে পারছিল না, 2 চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। রাজ তার সারা শরীরে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয়, তারপর নিজের মনস্কামনা পূর্ণ করে নেহাকে ছেড়ে দেয়। নেহার শরীরে একটা সুতোর ছিটে ফোটাও ছিল না। রাজ নেহাকে ছেড়ে দিয়ে নিজের কাপড় চোপড় ঠিক করতে থাকে। নেহা বিছানার চাদর টেনে নিয়ে নিজের শরীরটা ঢাকার বৃথা চেষ্টা চালাতে থাকে। তখনই রাজ বলতে থাকে, এবার আমিও দেখে নেব তোর অহংকার কোথায় যায়। এত অহংকার না তোর, আমাকে অ্যাভয়েড করিস। নেহা কান্না করেই চলেছে। এসব কথা যেন তার কানের সীমা অবধি পৌঁছচ্ছে না। সে বারবার রাজকে বলছে রাজ কেন তার এত বড় ক্ষতি করলো। সে তো রাজের কোনো ক্ষতি করে নাই, তাহলে কেন করলো সে এরকম? তখনই তার প্রতি উত্তরে বলে, অহংকারী মেয়ে তার পছন্দ নয়। নেহা তাকে অহংকার দেখিয়েছে বলেই সে নেহার সঙ্গে এটা করতে বাধ্য হয়েছে। এই বলে রাজ নেহার রুম থেকে বের হয়ে চলে গেল। এইদিকে নেহা কান্না করেই চলেছে। ফজরের আজান দিয়ে দিয়েছে। নেহা কি করবে কিছুই বুঝতে পারছে না। সারা শরীর ব্যথায় অবচেতন হয়ে আছে। নিজের শরীরটাকে নাড়ানো চালানোর মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে নেহা। সারা শরীরে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। পুরুষালী শক্ত হাতের কামড়, এগুলো কি সহজে ডেবে যাবে? ফজরের আজান শুনে নেহা নিজে শরীরের কাপড়টা একটু কোনো রকমে ঠিক করে নিল। তারপরেও বিছানাতে বসে বসে কান্না করতে লাগলো। গালে গলায় এমনকি সারা শরীরের কামড়ে দাগ দেখা যাচ্ছিল। সকাল 10টা বাজে। রিয়া নেহাকে ভার্সিটি যাওয়ার জন্য ডাকতে আসে। রিয়া রুমে এসে দেখে নেহা বিছানার উপর বসে বসে কান্না করছে। তার বিছানা, রুম, চল সবকিছুই অগোছালো। তার কারণ জিজ্ঞাসা করতে যাবে, তখনই রিয়া দেখতে পায় বিছানার উপর বসে বসে কান্না করছে। তখনই সে নেহাকে প্রশ্ন করে কি হয়েছে। নেহা তখন সবকিছুই তাকে খুলে বলে। রিয়া তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত বড় সর্বনাশ কিভাবে হয়ে গেল সে কিছুই ভাবতে পারছে না। এদিকে তার বাবা অসুস্থ, অন্যদিকে তার স্বামী হসপিটালে, এদিকে আবার নেহার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। সবকিছুই কি দুর্ঘটনা নাকি অন্য কিছু? কিছুই বুঝতে পারছে না রিয়া এবং নেহা। 2 বোন একসঙ্গে বসে কান্না করতে লাগলো।
তাদের সঙ্গে কেন হচ্ছে এরকম? এদিকে দেখতে দেখতে সকাল ঘনিয়ে দুপুর হয়ে গেল। দুই বোন তখন রুমে বসে বসে কান্না করছিল। তখন রিয়া নেহাকে বলে, দেখো, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টে মনে নিয়ে বসে থাকলে তো হবে না, নতুন করে নতুন কিছু চিন্তা করতে হবে, অতীত ভুলে যেতে হবে। কিন্তু নেহা কান্না করতেই থাকে। তবে কি এগুলো নীলের অভিশাপ? ইচ্ছে করে এরকম করেছিল বলেই কি তার সঙ্গে আজ এটা হয়েছে? এগুলো ভাবতে ভাবতে কান্না করতে থাকে নেহা। রিয়া তখন তাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যায় আর ফ্রেশ করিয়ে দেয়। এরপর প্রায় 1 সপ্তাহ চলে গেল। এদিকে সৌম্য মোটামুটি সুস্থ হয়েছে। তার আম্মু তাকে নিয়ে বাসে চলে এসেছে। রিয়াকে ফোন করেছে বাসে আসার জন্য। রিয়া তখন তাকে সবকিছু খুলে বলে। শুভ এই সবকিছু শুনে একদম প্রস্তুত হয়ে পড়ে। এটা কি করে হয়ে গেল সে কিছুই ভাবতে পারছে না। শুভ তখন নিজেই রিয়াদের বাসায় গেল। নেহা এই কয়দিনের মধ্যে একবারে রুম থেকে বের হয়নি। রিয়া তার সমস্ত কিছুর দেখাশোনা করছে। রুম থেকে বের হতে তার একবারও ইচ্ছে করে না। সে যেন নিজেকে গুটিয়ে রাখতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। মানুষের সামনে গেলেই তার কেমন যেন একটা লাগছে। শুভ নেহার রুমে যায় নেহার সঙ্গে কথা বলার জন্য। নেহা কিছুক্ষণ আগে বুঝিয়ে অনেক কথা বলে। দেখো, যা আবার হয়ে গেছে, এইগুলো নিয়ে বসে থাকলে চলবে না। জীবন তোমাকে নতুনভাবে শুরু করতে হবে। জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তাই বলে এইগুলো মনে রাখতে হয় না। খারাপ জিনিসগুলোকে ভুলে যেতে হয়, আর ভালো জিনিসগুলোকে সারা জীবন মনে রাখতে হয়। দুলাভাই প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ভাইয়ের সঙ্গে যেটা করেছি, আজ মনে হয় আমি সেটারই প্রতিফল পেয়েছি। আমি যদি আজ আপনার ভাইয়ের সঙ্গে এরকম না করতাম, তাহলে হয়তো আজ আমার এত বড় সর্বনাশ হতো না। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আবার আমার ভাইয়ের সঙ্গে কি করলে? আমার ভাই তো ইচ্ছে করে তোমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল, আর তুমি এখন আমাদেরকে সবটা বলে দিয়েছো, তাই ভাইকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। না দুলাভাই, সবকিছুই মিথ্যা। সবকিছুই আমার আর আপুর সাজানো নাটক ছিল। আপু আর আমি ইচ্ছে করেই আপনার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এরপর নেহা বলতে থাকে তাকে রিয়া চেয়েছিল সমস্ত সম্পত্তি তার নামে করে রাখতে, আর সেই জন্য নেহাকে দিয়ে নীলকে অনেকবার প্রেমের এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু নীল এসবে রাজি হয় না বলেই নেহা আর রিয়া দুজনে ইচ্ছে করে নীলের সঙ্গে এরকমটা করেছে, যাতে নীল সবকিছু ছেড়ে একেবারেই সারা জীবনের জন্য চলে যায়। তার সমস্ত সম্পত্তি রিয়ার দখলে চলে আসে। শাশুড়ি আর কতদিন থাকবে, সে তো মরেই যাবে। তারপর তো সবকিছুর একমাত্র মালিক রিয়া এবং শুভ হবে। নেহার মুখ থেকে এসব কথা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারদিকে অন্ধকার দেখছে, আর কোনো কিছুই ভাবতে পারছে না। একমাত্র ভাই তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল, আর এখন কিনা সব জানতে পারছে এসব কিছুই ছিল সাজানো নাটক। এত বড় ভুল সে কি করে ফেললো? এখন তার মায়ের কাছে কি জবাব দিবে? মৃত বাবার কাছে বা কি জবাব দিবে? আর কোনো কিছুই ভাবতে পারছে না। তখনই রিয়া সেখানে আসে। রিয়া শুভর পায়ে ধরে ক্ষমা চায় আর ভুল করেছে এরকমটা স্বীকার করে। শুভ একদম স্তব্ধ হয়ে গেছে। কথা বলার ভাষাই যেন হারিয়ে ফেলেছে। তাকে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। তার মাথা একদম কাজ করছে না। একে তো ভাইকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল, তার উপর আবার ফ্যাক্টরিতে আগুন লেগে পড়ে গেল, তার উপর আবার নেহাকে ধর্ষণ হতে হলো। সে কোনটা সামাল দেবে সে কিছুই বুঝতে পারছে না। তারপরেও নিজেকে একটু কন্ট্রোল করে নেহাকে বলল, দেখো, ভাগ্যে যা ছিল তা হয়ে গেছে। তুমি যা হয়েছে সবটা ভুলে যাও। নতুন করে জীবন শুরু করো। নতুন করে আমার ভার্সিটি যাওয়া শুরু করো। আর আমি দেখিনি নীলের কোনো খোঁজ পাই কিনা। যা কিছু হারানোর সব কিছুই তো হারিয়ে ফেলেছে। এখন যদি নীলকে এসব কিছু না বলি, তার কাছে ক্ষমা না চাই, তাহলে হয়তো পরকালেও আমি ক্ষমা পাবো না। আল্লাহ হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কারণ আল্লাহ রক্তের সম্পর্ক ছিন্ন ভিন্ন কখনো জান্নাতে প্রবেশ করতে দিবে না। তাই আমি আর ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে চাই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। কাল থেকেই আমরা নীলকে খুঁজতে বের হব। নীল নিশ্চয়ই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়নি, কারণ তার কাছে তো টাকা পয়সা কোনো কিছুই ছিল না। সে হয়তো আশেপাশেই আছে, আমরা খুঁজলেই তাকে পেয়ে যাব। এইভাবেই চলতে থাকে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গল্পগুজব। এদিকে 3 দিন পর থেকে নেহা ভার্সিটিতে যাওয়া শুরু করে। নেহা ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতে যাবে, তখনই রাজের সঙ্গে তার দেখা হয়ে যায়। রাজকে দেখে নেহা মাথা নিচু করে অপর পাশ দিয়ে চলে যেতে চাইছিল। তখনই রাজ মুচকি হেসে নেহার সামনে এসে দাঁড়ায় আর বলে, কিরে, সেদিন কেমন মজা পেলি বললি না তো? নেহা মাথা নিচু করে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এই বিষয়টা লক্ষ্য করে নেহার বন্ধুরা নেহার ক্লাসে প্রবেশ করা মাত্রই জানতে চায় রাজ তাকে কি বলেছিল। নেহা তখন বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেল। সে কি বলবে?
রাজ তাকে তার রুমে গিয়ে ধর্ষণ করেছে। এই কথাটা বলাটা কি এতটাই সহজ? না, একদমই সহজ নয়। তাই তো নিহা এই কথাটা এড়িয়ে গেল আর বান্ধবীদের নিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে লাগলো। অপরদিকে শুভ আর রিয়া দুজনেই পরের দিন সকালবেলা বের হয় নীলকে খোঁজার জন্য। সারা শহর তো নতুন করে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও নীলকে খুঁজে পেল না। ব্যর্থ হয়ে তারা বাড়িতে ফিরে আসলো। শুভ তার মায়ের কাছে যায় এ ব্যাপারে কথা বলার জন্য। তার মা নিজের রুমে বসে বসে নীলের কথা মনে করে কান্না করছিলেন। ছেলেটা কোথায় আছে, কে খাচ্ছে, কোথায় থাকছে, কোনো কিছুই তার জানা নেই। যে ছেলেটা এত বড় হওয়ার পরও কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে একদিনও থাকতো না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও কোথাও ঘুরতে যেত না, সেই ছেলেটা আজ কতদিন হয়ে গেল বাড়িতে নেই, কোনো খোঁজ খবর পর্যন্ত নেই। মায়ের মনটা ছটফট ছটফট করছে। তিনি নিজেকে আর কোনোভাবেই শান্ত রাখতে পারছেন না, তাই তো কান্না করে। শুভ তখন তার মায়ের পাশে এসে বসে মায়ের মাথায় হাত রেখে বলে, আম্মু, ভাইকে তো কোথাও খুঁজে পেলাম না। সারা শহর তো নতুন করে খুঁজলাম, কিন্তু তার ছিটে ফোঁটাও খুঁজে পেলাম না। নীলের আম্মু তখন একরাশ কষ্ট নিয়ে বলে, যে মানুষটাকে এত বড় একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই মানুষটাকে এখন আর খোঁজার কি দরকার? সে থাকুক না তার মতো করে। তাকে এখন আর খুঁজে এনে এই বাড়িতে আবারও অপমান করার কোনো প্রয়োজন নেই। শুভ তখন আর কোনো কথা বলতে পারে না। আসলে সে কি বা বলবে? তার শালি আর তার বউ মিলে তার ভাইকে এভাবে অপবাদ দিয়েছে, একেবারে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আর কি বা বলার আছে? আর শুভ তখন মুখ নিচু করে তার মায়ের রুম থেকে বের হয়ে চলে গেল। রিয়া আর শুভ তখন নিজেদের রুমে বসে আছে। রিয়া শুভকে বলছে, শুভ, একটা কাজ করে যাই, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেই, তাহলে হয়তো আমরা নীলকে খুব সহজেই ফিরে পেতে পারি। আমি তোমার মতো পাগল নই। আমার মাথায় এসব সম্পূর্ণ ঠিক আছে। আমরা আমাদের ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এখন আবার পত্রিকায় বিজ্ঞাপন দেব? কি লিখবো বিজ্ঞাপনে? তুমি পাগল হলেও আমি এখনো পাগল হইনি। আমি এখনো সম্পূর্ণ সুস্থ আছি, তাই এসব ফালতু কথা বলা একদম বন্ধ করো। এই বলে শুভ আলমারি ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ব্যালকনিতে চলে গেল। আর এদিকে রিয়া রুমে বসেই চিন্তা করতে লাগলো কিভাবে কি করা যায়। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর ওগুলো নিয়ে চিন্তা করলে হবে না। এখন তো নতুন কি করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। এদিকে শুভর হাতে টাকা পয়সা যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। তখনই শুভ রুমে আসা রিয়াকে বলে কিছু টাকা দেওয়ার জন্য। রিয়া তখন বলতে থাকে তার কাছে কোনো টাকা পয়সা নেই, যা ছিল সেসব খরচ করে ফেলেছে। তখনই শুভ প্রচন্ড পরিমাণে রেগে যায়, রিয়ার গালে থাপ্পড় মেরে বলে, কি বলছো তুমি? তোমাকে আমি কতগুলো টাকা দিয়েছি, সবগুলো তুমি কিভাবে খরচ করে ফেলেছো? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আরে, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমি নেহাকে গয়নাগাটি কিনে দিয়েছি, আমি নিজের জন্য গয়নাগাটি কিনেছি, আরও অনেক কেনাকাটা করেছি। আমি কি জানতাম নাকি এভাবে ফ্যাক্টরিতে আগুন লেগে সব কিছু শেষ হয়ে যাবে? আমি যদি গয়না জানতাম তাহলে তোর এরকম করতাম না। শুভ তখন কোনো কথা না বলে চুপচাপ বেশ কিছুক্ষণ বসে থাকে। শুভ তখন কোনো কথা না বলে চুপচাপ বেশ কিছুক্ষণ বসে থাকে। আর তারপর সে আবার রিয়াকে বলে রিয়ার গয়না থেকে কিছু গয়না দেওয়ার জন্য, সেগুলো বিক্রি করে সে নতুন কিছু একটা করবে। কিন্তু রিয়া নিজের গয়না কোনোভাবেই দেবে না, সে পরিষ্কার শুভকে জানিয়ে দেয় এটাই সবকিছু শেষ হয়ে গেলেও সে নিজের গয়না কোনোভাবেই শেষ করবে না। এগুলো তার সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, এগুলো সে কোনোভাবেই নষ্ট করবে না। এই কথা শুনে শুভ আরো অনেক বেশি রেগে গেল। রিয়ার গালে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই তুই কি মানুষের বাচ্চা নাকি সুরের বাচ্চা? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এখানে আমার সবকিছু শেষ হয়ে গেছে আর তুই নিজের গয়না নিয়ে পড়ে আছিস। এইগুলো তো তোর বাবার সম্পত্তি নয়, এগুলো তো আমার টাকায় কেনা। এগুলো আমাকে দে, আমি বিক্রি করে নতুন কিছু একটা করব। বললাম না তোমাকে, আমি তোমাকে কোনো গয়না দেব না। এগুলো আমার সম্পত্তি, আমি এগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেব না। শুভ তখন রিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোথায় রিয়ার গয়না আছে, সেগুলো বিক্রি করে কিছু একটা করবে। কিন্তু সবগুলো আলমারি খুলছেও কোনো গয়না খুঁজে পেল না, না তো কোনো টাকা পয়সা খুঁজে পেল না। শুভ তখন অনেকটাই রেগে গিয়ে সে তখন রিয়াকে বলতে থাকে রিয়ার গয়না কোথায়। রিয়া তখন বলে তার সমস্ত গয়না তার বাবার বাড়িতে আছে, ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এই কথা শুনে রিয়া নিজের সমস্ত গয়না বাবার বাড়িতে রেখে এসেছে, কারণ সে খুব ভালো করেই জানে ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেহেতু শুভর হাতে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাবে এবং শুভ তার কাছে টাকা চাইতে পারে, তাই সে নিজের জিনিস সেভ করে রেখে এসেছে। শুভ তখন কি বলবে কিছুই ভেবে পায় না। স্ত্রীকে মারলে তো আর টাকা পয়সা আসবে না, তাই সে দিনের কাছে গিয়ে বসে এবং রিয়াকে বুঝিয়ে বলতে থাকে তার থেকে কিছু গয়না এনে দেওয়ার জন্য, গয়না বিক্রি করে কিছু একটা করার জন্য। কিন্তু রিয়া তার কথায়
অনর। সে কোনোভাবেই নিজের গয়না দেবে না। শুভ তখন আর কিছুই করতে পারলো না, চুপচাপ ব্যালকনিতে গিয়ে আবারও সিগারেট খেতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। কিছু তো একটা করতেই হবে, কিন্তু সে ভেবে কোনো কুল কিনারা পেল না। অপরদিকে নীল তো সুখেই জীবন কাটাচ্ছে। সারাদিন অফিস, তারপর বাসায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার অফিস কাজ, এর মধ্যে দিয়ে তার জীবন খুব ভালোই যাচ্ছে। এদিকে এমডি স্যারের পিয়ন মেয়েটার নজর পড়েছে তার উপর। মেয়েটা ইদানিং তার খুব কাছাকাছি থাকার চেষ্টা করছে, সবসময় তার সঙ্গে নিজের থেকে কথা বলার চেষ্টা করে, যেগুলো নীল একদমই পছন্দ করে না। সেদিন তো সুযোগ খুঁজে মেয়েটা তার কেবিনে এসে সরাসরি বলে, নীল, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর ইউ ম্যাড? আপনি কি বলছেন? আমি এখানে চাকরি করতে এসেছি, প্রেম করতে আসিনি। প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমি সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি চুপচাপ আমার কেবিন থেকে বের হয়ে যান। আর যেটা চিন্তা করছেন সেটা মন থেকে মুছে ফেলুন, কারণ এটা কোনোদিনও পূরণ হবে না। হ্যাঁ, এটা সঠিক যে আমি একজন পুরুষ, আমার জীবনে একটা মেয়ের খুব প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমি এসব কিছু নিয়ে চিন্তা করছি না। ঠিক আছে, এই মুহূর্তে আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি আপনাকে কোনো প্রকার জোর জবরদস্তিও করব না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমি আপনার হাত ধরে জীবনের বাকিটা পথ হাঁটতে চাই। নীল তখন তিশাকে অনেক জোরে একটা ধমক দেয় আর নিজের কেবিন থেকে বের হয়ে যেতে বলে। তিশা নীলের কাছ থেকে এরকমটা আশা করেনি। সে হয়তো মনে মনে ভেবেছিল তার মতো সুন্দরী মেয়েকে পেলে নীল অবশ্যই কোনো না কোনো একটা চান্স নিতে চাইবে, আর সে এই চান্সের উসিলায় নীলকে নিজের কবজায় নিয়ে নেবে। কিন্তু সেরকমটা আর হলো না। নীল কাব্য হওয়ার মতো ছেলে নয়। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। ইতিমধ্যে নীল আমজাদ সাহেবের পরিবারের চোখের মধ্যমণি হয়ে গেছে। আমজাদ সাহেব সেদিন সকালে নাস্তার টেবিলে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের সবার জন্য একটা খুশির খবর আছে। আমার মেয়ে লাইলা আগামী কালকেই বাংলাদেশে আসছে। আমাদের সঙ্গে বেশ কিছুদিন এখানে সময় কাটাবে। ও মা, তুমি সত্যি বলছো? মেয়েটা কতদিন ধরে আমাদের এখানে আসে না। মেয়েটাকে ছাড়া আমার একদম ফাঁকা ফাঁকা লাগছিল। ভাবছিলাম মেয়েটাকে বলবো একবার আসতে এখানে, যেহেতু সে নিজে থেকেই আসতে চলেছে। সো আমি অনেক খুশি। হ্যাঁ, আমিও অনেক খুশি। আর একটা কথা, আমি কিন্তু আজ বিকেলেই অফিস থেকে বের হয়ে নীলকে নিয়ে বাজারে যাব। আমার মেয়ের পছন্দের সব জিনিস আমি কিনে নিয়ে আসবো। আমার মেয়ে ইলিশ মাছ, গলদা চিংড়ি আর ছোট মাছ অনেক পছন্দ করে, তাই আমি এইগুলো কিনে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। আমার মেয়েটা এই জিনিসগুলো খেতে অনেক পছন্দ করে। আমি আমার মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। দেশের বাহিরে থাকে, বাংলাদেশের খাবার তো খেতে পারে না। এরপর ভদ্র মহিলা আর ভদ্রলোক হলে আরো অনেক কিছু কথা বলল এবং সেই অনুযায়ী নীলকে লিস্ট করতে বলল। নীল ও সানন্দে সবকিছু লিস্ট করলো। তারপর নাস্তা শেষ করে নীল আর আমজাদ সাহেব দুজনেই অফিসে চলে গেল। সারাদিন অফিস শেষে বিকেল 3টার দিকে নিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেলেন বাজারে। সারা বাজার ঘুরে ঘুরে নীলকে নিয়ে তিনি মেয়ের পছন্দের সবকিছু কিনে নিলেন। তারপর সবকিছু গাড়িতে নিয়ে বাসে চলে আসেন। আমজাদ সাহেব বাসে এসে নিজের স্ত্রীকে সবকিছু গুছিয়ে রাখতে সাহায্য করছে। এটা দেখে নীল অনেকটাই বিমোহিত হলো এবং নিজেও তাদেরকে সাহায্য করতে এগিয়ে গেল। তখনই আমজাদ সাহেবের স্ত্রী নীলকে বাধা দেয় এবং বলে সে এই বাড়ির ছেলে, সে কেন কোনো কাজ করবে। নীলকে কোনো কাজ করতে হবে না, তারা দুজনে সবকিছু গুছিয়ে নিতে পারবে। নীলকে তিনি কোনো কাজই করতে দিলেন না। নীল তখন কোনো কাজ করতে না পেরে মন খারাপ করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে থাকলো আর দেখতে লাগলো পুরোপুরি কিভাবে এত আনন্দ করে সমস্ত কাজ ভাগ করে করছে। নীল এটা দেখে অনেকটাই খুশি হলো। আজ হয়তো তার বাবা বেঁচে থাকলেও তার বাবাও তার মাকে এভাবে সাহায্য করত। সে তার মার কাছে শুনেছিল তারা যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক কাজেই সাহায্য করত, কারণ তারা 2 ভাই ছিল এবং তাদের একটা ছোট বোন ছিল। ছোট বোন নীলের সমবয়সী ছিল, যে কিনা 7 বছর বয়সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা দুজন সমবয়সী থাকায় নীলের আম্মু কোনো কাজ করতে পারতো না। নীলের আব্বু সারাদিন অফিস শেষ করে বাসে এসে বাসার সমস্ত কাজ করত। এগুলো দেখেই তার বাবা মার কথা খুব মনে পড়তে লাগলো। সে ড্রয়িং রুমে বসে মনের অজান্তেই চোখের পানি ফেলতে লাগলো। আমজাদ সাহেব আর তার স্ত্রীর কাজ ততক্ষণে শেষ হয়ে এসেছে। তারা দুজনেও কাজ করে অনেকটাই ক্লান্ত হয়ে ড্রয়িং রুমে এসে বসে আমজাদ সাহেব তখনই লক্ষ্য করে নীল কান্না করছে।
আমজাদ সাহেব তখন আস্তে আস্তে নীলের পাশে এসে বসেন আর নীলের কাঁধে হাত রেখে বলতে থাকেন, বাবা, আমরা কি তোমাকে মনে কোনো কষ্ট দিয়েছি? তুমি কান্না করছো কেন? এতক্ষণ নীল অতীতের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছিল। আমজাদ সাহেবের কথাই সে বাস্তব জীবনে ফিরে আসলো। নীলের চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, বাবা, আসলে আমার বাবা মায়ের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল আপনাদের দেখে। আমজাদ সাহেব তখন নীলকে বলতে থাকেন, তিনি তো শুনেছিলেন নীলের মা বেঁচে আছে, ওনার মেয়ে সপ্তাহ খানেক এখানে থাকবে। ওনার মেয়ে চলে যাওয়ার পর তিনি নীলকে নিয়ে নিজের বাড়িতে যাবেন নিজের মায়ের সঙ্গে দেখা করতে, এবং নীলের মা রাজি থাকলে তিনি নীলের মাকে এই বাড়িতে নিয়ে আসবেন, ওনার স্ত্রীর সাথে থাকবেন। এই বয়সে ওনার স্ত্রীর একজন সঙ্গীর প্রয়োজন, দুজন একসঙ্গে সারাদিন থাকবে আর গল্পগুজব করবে। এইভাবে দিন খুব ভালোভাবেই কাটবে। এতে রাজি হয়ে গেল, কারণ তার ভাবির সংসারে তার আম্মু কতটা অসহায় আর কতটা খারাপ অবস্থায় ছিল সে এটা খুব ভালোভাবেই বুঝতে পারত। কিন্তু তার তো কিছুই করার ছিল না, কারণ ওই সময়ে সে কোনো চাকরি বাকরি করতো না, তার আম্মুর দায়িত্ব নেওয়ার মতো অবস্থা তার ছিল না, তাই তাকে এগুলো সহ্য করতে হতো। আমজাদ সাহেব তখন নীলের চোখের পানি মুছে দেন আর বলতে থাকেন, বাবা, কান্না করো না। তোমাকে তো আমি আমার ছেলে হিসেবে আমার বুকে জড়িয়ে নিয়েছি। এখন যদি তুমি এভাবে কান্না করো তাহলে আমার বুকটা ফেটে যায়। আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তোমার মাকে এখানে নিয়ে আসবো যদি উনি রাজি থাকেন। তারপর আমরা চারজন মিলে একসঙ্গে খুব ভালো থাকবো। এই বলে তিনি নীলকে নিজের বুকে টেনে নেন। নীল তখন ওনাকে জড়িয়ে ধরে আরো কান্না করতে থাকে। এদিকে আমজাদ সাহেবের স্ত্রী কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার চলে যান রাতের খাবার তৈরি করার জন্য। রাতের খাবার তৈরি করতে করতে একটু দেরি হয়ে গেল, রাত প্রায় 11টা বেজে গেল। আসলে বয়স্ক মানুষ, তাই সব কাজ করতে একটু দেরি হয়ে যায়, কিন্তু তারপরেও তিনি বাড়িতে কোনো কাজের লোক রাখবেন না, কারণ নিজের কাজ নিজে করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্য লোকের কাজ ওনার তেমন একটা পছন্দ হয় না। আসলে একটু কিটকিটি স্বভাবের মহিলা তো, তাই অপরিষ্কার অপরিচ্ছন্নতা তিনি একদমই দেখতে পারেন না। রাতের খাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুপুর হতে না হতেই আমজাদ সাহেব নীলের কেবিনে আসা নীলকে নিয়ে তিনি বের হয়ে পড়েন এয়ারপোর্টের উদ্দেশ্যে। একমাত্র মেয়ে দেশে আসছে বলে কথা, তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তো যেতেই হবে। তাই আমজাদ সাহেব আর নীল দুজনেই বেরিয়ে পড়েন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আধা ঘন্টার মধ্যে ওনার মেয়ের ফ্লাইট এয়ারপোর্টে অবতরণ করে। মেয়েকে দেখা মাত্রই ভদ্রলোক দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়েও এতদিন পর বাবাকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে একদম কান্না করে দেয়। তখনই আমজাদ সাহেব তার মেয়ের সঙ্গে নীলেরকে পরিচয় করিয়ে দেয়। মেয়েটাও বড় ভালো মনের মানুষ, সেও খুব ভালোভাবেই বাবার নতুন ছেলেকে আপন করে নেয় আর তাকে জড়িয়ে ধরে একদম কান্না করে দিয়ে বলতে থাকে, একটা ভাই ছিল না, তার অনেক শখ করার পরেও কিন্তু এখন একটা ভাই পেয়েছে, সে সত্যি ভাগ্যবান। এই বয়সে এসেও নতুন ভাইয়ের দেখা পেল। নীল তাকে পা ছুঁয়ে সালাম করলো এবং তাদেরকে নিয়ে বাসে চলে আসলো। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। ইতিমধ্যে তারা অনেক ঘোরাঘুরি, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া সবকিছুই করেছে। ভদ্রলোক আর ভদ্র মহিলা নিজের মেয়েকে কাছে পেয়ে খুব ভালোই সময় কাটিয়েছে। তবে সেই ভালো সময়টা বেশি দিন থাকলো না। দেখতে দেখতে মেয়ের চলে যাওয়ার সময় ঘনিয়ে আসলো। আসলে যারা প্রবাসে থাকে তাদের জীবনটা এরকমই। মেয়েকে বিদায় দেওয়ার বেলায় দুজনের চোখ দিয়েই অনবরত পানি পড়ছে। একমাত্র মেয়েকে এত দূরে রাখার যন্ত্রণাটা কি সেটা তারাই বুঝতে পারেন, কিন্তু কিছুই করার নেই। তাকে তো আর বেঁধে রাখা যাবে না, তাকে তো বিদায় দিতেই হবে, তাই তাকে বিদায় দিতে হলো। মেয়েকে এয়ারপোর্টে বিদায় দিয়ে আমজাদ সাহেব বাড়িতে এসে বসে বসে কান্না করছেন। তখনই নীল আমজাদ সাহেবের পাশে এসে বসে আর বলে, বাবা, তুমি না আমাকে নিজের সন্তান মনে করো? তোমার এক সন্তান ধরে চলে গিয়েছে তো কি হয়েছে? আমি তো তোমার কাছে আছি। প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না, আমার খুব খারাপ লাগে। কথাটা শুনেই আমজাদ সাহেব আরো অনেক জোরে কান্না করে দেন আর নীলকে জড়িয়ে ধরে বলতে থাকেন, মেয়েরা মায়ের প্রতিচ্ছবি হয়। উনি ছোটবেলায় মাকে হারিয়েছেন। মেয়েটা হওয়ার পর ভেবেছিলেন মেয়েটাকে নিজের কাছেই রেখে দিবেন, কিন্তু প্রকৃতির নিয়মটা উল্টো। মেয়েকে তো বিয়ে দিতে হয়, মেয়েকে সারা জীবন বাবার ঘরে রাখা যায় না, তাই তো মেয়েকে বিয়ে দিয়ে পর করে দিতে হলো। তখনই তিনি বলতে থাকেন তিনি পরের দিনই নীলের মায়ের সঙ্গে দেখা করতে যাবেন এবং নীলের মাকে এখানে নিয়ে এসে নীলকে বিয়ে করিয়ে এই বাড়িতে নতুন একটা মেয়ে নিয়ে আসবে। কথাটা শুনে নীল অনেকটা লজ্জা পায়। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেছিল। সে ওই মুহূর্তে ওইখানে আর এক মুহূর্ত না থেকে দৌড়ে নিজের রুমে চলে গেল। এটা দেখে আমজাদ সাহেব আর ওনার স্ত্রী মুচকি মুচকি হাসতে লাগলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমজাদ সাহেব আর ওনার স্ত্রী দুজনেই তৈরি হয়ে গেলেন। নীল তখনও নিজের রুমে ঘুমাচ্ছিল, তাই আমজাদ সাহেব আর ওনার স্ত্রী দুজনে মিলে ঘুম থেকে ডেকে তুললো আর তারপর নীলকে তৈরি হতে বলল। নীলও মায়ের কাছে যাবে এটা শুনে অনেক খুশি হয় আর তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। তারপর তিনজনে মিলে একসঙ্গে নাস্তা করে বাড়ি যাওয়ার জন্য বের হয়। প্রায় 4 মাস পর পরিচিত রাস্তায় গাড়ি চালাচ্ছে আর নিজের স্মৃতিগুলো চোখের সামনে
ভেসে উঠছে। একদিন অপমান মাথায় নিয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছিল, আর আজকে মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসছে। বাড়ির দরজায় কলিং বেল চাপ দিতেই নীলের ভাবি এসে দরজা খুলে দিল। নীলকে দেখেই তিনি বলতে লাগলেন, নীল, এতদিন তুমি কোথায় ছিলে জানো? সারা শহর তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও তোমায় খুঁজে পাইনি। কোথায় ছিলে তুমি? আমাকে তো আপনাদের খোঁজার কোনো দরকার নেই। আমার মা কোথায়? আমি মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা বলে রিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল বাড়ির ভিতরে ঢুকে গেল। সেই সঙ্গে আমজাদ সাহেব এবং ওনার স্ত্রী দুজনেই নীলের পিছন পিছন বাড়িতে ঢুকলো। নীল বাড়িতে ঢুকেই সোজা তার আম্মুর রুমে চলে গেল। নীল তার আম্মুর রুমে গিয়ে দেখতে পেল তার আম্মু বিছানায় শুয়ে আছে। নীল তখনই তার আম্মুকে ডাক দেয়। ছেলের গলার পরিচিত আওয়াজ শুনে নীলের আম্মু বিছানা থেকে ধরফর করে উঠে বসেন, আর তখনই নীলকে দেখে তিনি চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। বাবা, এতদিন তুই কোথায় ছিলি? আমাকে ফেলে কোথায় চলে গেছিলি? একবার ফোন দিয়ে তোর মায়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না? তখনই পিছন থেকে আমজাদ সাহেব বলতে থাকেন, সন্তান যখন তার নতুন বাবা মা পায় তখন আর পুরন বাবা মায়ের খোঁজ খবর রাখার প্রয়োজন মনে হয় না। কথাটা শুনেই পেছন ফিরে তাকান নীলের আম্মু। নীল তখন আমজাদ সাহেব আর ওনার স্ত্রীর সঙ্গে তার আম্মুকে পরিচয় করিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে সেখানে বসে অনেক গল্প গুজব করতে থাকে। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল সেটা তাদের খেয়ালই ছিল না। এদিকে নীলের ভাবি নীল বাড়িতে এসেছে এই খবরটা সঙ্গে সঙ্গেই ফোন দিয়ে নেহাকে জানায়। নেহা খবরটা পাওয়া মাত্রই ছুটে চলে আসে নীলের বাড়িতে। নীলের আম্মু এতদিন পর ছেলে বাড়িতে ফিরে এসেছে সেই খুশিতে রান্নাঘরে গিয়ে ছেলের পছন্দের রান্না করেন তিনি। সবাই মিলে খাবার টেবিলে খাবার খেতে বসেছে। তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয়। নীলকে দেখা মাত্রই সে এসে দৌড়ে জড়িয়ে ধরে নীলকে বলতে থাকে, নীল প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আরে ছাড়ুন আপনি, এখন আবার নতুন কি নাটক শুরু করেছেন? আমাকে ছেড়ে সরে দাঁড়ান। নীল, প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে যা করেছি তার ফল আমরা পেয়ে গেছি। প্লিজ তুমি এখন আর আমাদের উপর অভিমান করে থেকো না। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না আমজাদ সাহেব। তারপর তিনি নীলকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। নীল তখন সম্পূর্ণ বিষয়টা আমজাদ সাহেবকে খুলে বলে। সবকিছু শুনে আমজাদ সাহেব বলে, ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই তিনি নীলকে বলে নেহা এবং রিয়া দুজনকেই ক্ষমা করে দিতে। নীল তখন নেহা রিয়াকে বলে সে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তখন আমজাদ সাহেব নীলকে বলে, নীল, তুমি তো আমাকে বাবা হিসেবে মেনে নিয়েছো, তাই নয় কি? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি তোমাকে বাবা হিসেবে একটা কথা বলতে চাই। তুমি কি আমার কথাটা রাখবে? অবশ্যই, কেন নয়। আমি চাই তুমি এই মেয়েটাকে বিয়ে করো। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। বাবা হিসেবে তোমার কাছে আদেশ মনে করলে আদেশ বলতে পারো, আবার অনুরোধ মনে করলে অনুরোধ বলতে পারো। তবে এটাই আমার শেষ কথা। নীল তখন আর কোনো কথা বলার সাহস পেল না। আমজাদ সাহেবকে বাবা বলে ডেকেছে, আর বাবার আদেশ পালন করা সন্তানের জন্য কর্তব্য। তাই সে নেহাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তারপর আমজাদ সাহেব মহা ধুমধামের সঙ্গে নীল আর নেহার বিয়ের আয়োজন করে। নেহাকে বিয়ে পড়িয়ে আমজাদ সাহেব নীলের পরিবার সহ সবাইকে নিয়ে নিজের বাড়িতে চলে যান এবং তিনি নীলকে বলেন, আমার একটা পরিবার প্রয়োজন ছিল, আমি আমার পরিবার পেয়ে গেছি। এখন আর কিছুই চাই না। আজ থেকে আমার সমস্ত ব্যবসার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আমি কাজ থেকে সম্পূর্ণ অব্যাহত নিলাম। কিন্তু বাবা, আমি একা আসবো, সবকিছু সামলাতে পারবো না। তখন আমজাদ সাহেব বলেন যে একা একা কেন সবকিছু সামলাবে, শুভ আছে, রিয়া আছে, নেহা আছে, সে একা না পারলে 4 জন মিলে সবকিছু সামলাবে। কিন্তু তারপরও তিনি আর এই ব্যবসার দেখাশোনা করবেন না। এই বলে তিনি অ্যাডভোকেটকে ফোন করেন এবং সমস্ত কিছু নীলের নামে উইল করে দেন। অ্যাডভোকেট 2 দিন পরেই সবকিছু রেডি করে আমজাদ সাহেবের বাসায় নিয়ে আসেন এবং আমজাদ সাহেব সাইন করে সবকিছুর একমাত্র মালিক বানিয়ে দেন নীলকে। অপরদিকে নীল এখনো নেহাকে মন থেকে ক্ষমা করতে পারেনি, কারণ তার সঙ্গে যা হয়ে গেছে এরপর কাউকে মন থেকে ক্ষমা করে দেওয়া এতটাও সহজ নয়। তাই বিয়ের দিন পার হয়ে গেলেও নীল এখনো নেহার সঙ্গে একটা কথা পর্যন্তও বলেনি। সবার সামনে কথা বললেও রুমে এসে দুজন সম্পূর্ণ বিপরীতমুখী মানুষ হয়ে যায়। নেহা নীলের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করলেও নীল সবসময় তাকে এড়িয়ে চলে। নেহা এই বিষয়টা নীলের আম্মুর সঙ্গে খুলে বলে। সবকিছু শুনে নীলের আম্মু নীলকে নিজের রুমে ডেকে নেয় আর বলে, নীল, তোমার কাছ থেকে কিন্তু এটা আমি কখনোই আশা করিনি। আমি কোনো অপরাধ করলাম নাকি? এত বড় একটা কাজ করেও বলছো তুমি কোনো অপরাধ করেছো কিনা? তোমার দুঃসাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি এগুলো কি করে করেছো? আমি তো জানি না আমি সেরকম কিছু করেছি। এখন তুমি যদি বলো আমি কোনো অপরাধ করেছি, তাহলে তো অবশ্যই এটাও বলবে যে আমি কি করেছি। তখন নীলের আম্মু সবটা খুলে বলে। সবকিছু শুনে নীল তার আম্মুর কাছে ক্ষমা চায়, কিন্তু তারপরেও সে তার আম্মুকে বলে,
আম্মু, যে মানুষটা আমাকে এভাবে এত বড় একটা অপবাদ দিল, আমার চরিত্রে কালি লাগালো, আমি সেই মানুষটাকে পারছি না ক্ষমা করতে। সে তোমার সঙ্গে যে অন্যায়টা করেছে তার শাস্তি সে নিজেও পেয়েছে, সেটা তুমি নিজের কানে শুনেছ। তারপরও তুমি তাকে আর কত শাস্তি দেবে? সেও তো একটা মানুষ, তারও তো ধৈর্যের সীমা আছে। আমি তোমাকে মা হিসেবে আদেশ করছি, তুমি আজকেই তার অধিকার তাকে ফিরিয়ে দেবে। তা না হলে আমি ভুলে যাব তুমি আমার সন্তান হও। ঠিক আছে আম্মু, তুমি যা বলবে। কিছু বলবে? তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার চুলগুলো অনেক সুন্দর। কথাটা শুনে অনেকটাই অবাক হয় নিহা। সে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে নীলের দিকে তাকিয়ে বলে। হঠাৎ এইভাবে আমার প্রশংসা করার কারণটা কি মশাই, জানতে পারি? নীল তখন এক পা দু পা করে নিহার দিকে এগোতে থাকে। নিহা নীলের চোখের দিকে তাকিয়ে আছে আর তার চোখে একটা নেশাময় ভাব আছে। নিহা নীলকে দেখে পিছু হটতে শুরু করে। নীল তখনই খপ করে নিহার হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়, একদম খুব কাছে। নিহার বুক আর নীলের বুক মিশে আছে, দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নিহা তখন নীলকে বলতে থাকে। এই কি করছো, ছাড়ো, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বলতে পারবো না, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। নীল তখন নিহাকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নেয় আর নিহার নাকে নিজের নাক ঘষতে ঘষতে বলতে থাকে। কেমন লাগছে বলো, আজ আমি তোমার সব কথা শুনবো। এই তুমি কি নেশা করেছো? না, এমন একটা সুন্দরী বউ থাকলে আবার নেশা করার প্রয়োজন পড়ে নাকি? আমি তো তোমার নেশাতে আসক্ত হইয়া আছি। পাগল হয়ে গেছো নাকি? এখনো হয়নি, তবে হতে মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না। এই বলে নীল নেহার দুই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট ধরে গভীরভাবে কিস করতে লাগলো। এদিকে নেহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিল না। প্রায় 5 মিনিট পর নীল তাকে ছাড়ে, ততক্ষণে হাঁপাচ্ছে। নীল তাকে এমন অবস্থায় দেখে বলতে থাকে। কি হয়েছে, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? এই পাগল, কেউ এইভাবে কাউকে কিস করে? আর একটু হলে তো আমি মরে যেতাম। এমন কথা বলবি না, তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো? নীল, একটা কথা বলো, আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করেছো তো? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তখনই নীল নেহার দুই ঠোঁটের উপর নিজের হাতের আঙ্গুল রেখে বলতে থাকে। চুপ, একদম চুপ, এসব কথার মুখে আনবে না। আমি ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। অতীত মনে রাখতে হয় না, অতীত ভুলে যেতে হয়। চলো আমরা অতীত ভুলে গিয়ে আমাদের জীবনটা নতুন করে সুন্দর করে শুরু করি। তুমি সত্যিই আমাকে ক্ষমা করে দিয়েছো? পাগলি, অনেক আগে ক্ষমা করে দিয়েছি, এখন চলো তোমায় একটু আদর করি। এই কথা বলে নীল নেহাকে কোলে নিয়ে বিছানায় এনে শুয়ে দেয়। নেহার উপর আধশোয়া হয়ে নীল